নবম শ্রেণীর ইতিহাস ক্লাসে আজকে আমি তোমাদের পড়াবো বিসমার্কের রক্ত ও লৌহ নীতি কিংবা জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা। তাহলে জার্মানির ঐক্য আন্দোলন পড়াচ্ছি এবং বিসমার্কের রক্ত ও লৌহনীতি পড়াচ্ছি। তাহলে জার্মানির ঐক্য আন্দোলন মানে কি? তাহলে নিশ্চয়ই জার্মানি ঐক্য ছিল না, অনৈক্য ছিল। মানে জার্মানি বেশ কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ছিল। আর সেই সময়তে জার্মানিতে একটা রাজবংশ রাজত্ব করত, যেটা হচ্ছে হোহেনজোলার্ন রাজবংশ। হোহেনজোলার্ন রাজবংশ, এই রাজবংশটা রাজত্ব করত। তাহলে এই রাজবংশের যিনি রাজা, তিনি বিসমার্ককে প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর হিসেবে নিয়োগ করেছিলেন। তার মানে হোহেনজোলার্ন রাজবংশটা কোথাকার? না, প্রাশিয়ার হোহেনজোলার্ন রাজবংশ। তাহলে কী হবে? না, এই প্রাশিয়ার নেতৃত্বে জার্মানি ঐক্যবদ্ধ হবে। প্রাশিয়া একটা হোমরা চোমরার দেশ ছিল, জার্মানিরই ক্ষুদ্র একটা অংশ। সেখানে রাজবংশ ছিল হোহেনজোলার্ন রাজবংশ। হোহেনজোলার্ন রাজবংশের রাজা বিসমার্ককে চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছিলেন। এখন বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করতে বদ্ধপরিকর ছিলেন এবং তিনি আইনসভাকে বলেছিলেন যে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে হলে অর্থের দরকার, এবং প্রাশিয়ার আইনসভাকে বলেছিলেন এই প্রয়োজনীয় অর্থটা মঞ্জুর করতে হবে। কিন্তু প্রাশিয়ার আইনসভা এই অর্থ মঞ্জুর করতে অনীহা প্রকাশ করে। তখন বিসমার্ক বলেছিলেন যে বক্তৃতা দিয়ে জার্মানির ঐক্য আন্দোলন হবে না, জার্মানিকে ঐক্যবদ্ধ করতে হলে যুদ্ধ করতে হবে। আর এই যুদ্ধ নীতিটার নাম হচ্ছে কি বলতো? রক্ত ও লৌহ নীতি, যেটা বলেছিলেন এবং যেটা কার্যকরী করেছিলেন প্রাশিয়ার প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর বিসমার্ক। তাহলে দেখো, বিসমার্ক এই জার্মানিকে ঐক্যবদ্ধ করতে গিয়ে 3টে যুদ্ধ করেছিলেন। প্রথম নাম্বার হচ্ছে ডেনমার্কের যুদ্ধ। ডেনমার্কের যুদ্ধ 1864। এই ডেনমার্ক জায়গাটা, এটা ছিল জার্মানির। ডেনমার্ক যুদ্ধটা কিভাবে হলো না, ডেনমার্ক স্লেজুইগ এবং হলস্টেন, স্লেজউইগ এবং হলস্টেন, এই দুটো ডাচি, এই দুটো জায়গা ছিল অ্যাকচুয়াল কি বলতো, জার্মানির রাজ্য সীমার অন্তর্ভুক্ত। এই দুটো ছিল জার্মানির রাজ্য সীমার অন্তর্ভুক্তকে স্লেজুইগ এবং হলস্টেন, কিন্তু সেটাকে অধিকার করেছিল ডেনমার্ক। সেটাকে ডেনমার্ক অধিকার করেছিল। সুতরাং প্রাশিয়া কি চাইবে? যেহেতু প্রাশিয়ার নেতৃত্বে জার্মানি ঐক্যবদ্ধ হচ্ছে, তাহলে প্রাশিয়া চাইবে এই দুটো ডাচিকে নিজের অধিকারে নিয়ে আসতে, কিন্তু সেটা অধিকার করে আছে কি? ডেনমার্ক। তাহলে ডেনমার্কের সঙ্গে একটা যুদ্ধ করতে হবে। তাহলে যুদ্ধ করতে হলে যেটা স্বাভাবিক নিয়ম, সেই মানুষটাকে, সেই জায়গাটাকে
একা করতে হবে। বাকি তার পাশাপাশি যে বন্ধু বান্ধব সেগুলোকে নির্বান্ধব, অর্থাৎ বন্ধু রাখা চলবে না। একা আমরা অনেকজন, একজন আছে তার সঙ্গে লড়াই করব, সহজেই জিতব। তাহলে এই বুদ্ধিটা নিয়ে বিসমার্ক কী করলেন না, ডেনমার্ককে একা করার জন্য অস্ট্রিয়ার সঙ্গে বন্ধুত্ব করলেন। তাহলে অস্ট্রিয়ার সঙ্গে মিলিত হয়ে অস্ট্রিয়া এবং প্রাশিয়া এই দুটো জায়গা, অস্ট্রিয়া এবং প্রাশিয়া এই দুটো জায়গা এক হয়ে, এই দুজনে এক হয়ে তারা কি করলো, 1864 খ্রিস্টাব্দে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ করলো 1864-তে। এবং এই যুদ্ধে স্বভাবতই যৌথ দেশের কাছে ডেনমার্ক কি হলো, ডেনমার্ক হেরে গেল। এবং ডেনমার্ক হেরে গিয়ে কি হলো, 1865 খ্রিস্টাব্দে 1865 খ্রিস্টাব্দে গ্যাস্টিনের সন্ধি করতে বাধ্য হলো। গ্যাস্টিনের সন্ধি করলো 1865 খ্রিস্টাব্দে। এবং এই সন্ধির শর্ত অনুসারে অস্ট্রিয়াকে দেওয়া হলো হলস্টেন, আবার প্রাশিয়া পেল স্লেজুইগ। আমি বোকা মানুষ, মনে রাখতে পারি না, তাই কিভাবে মনে রাখি না, প্রাশিয়ার তালে বসো আর স্লেজউইগের স আর প্রাশিয়ার এই দুটো সতে মিলিয়ে দিলাম, তাহলে মনে রাখার আমার সুবিধা হয়ে গেল। প্রাশিয়ায় পেল স্লেজুইগ আর অস্ট্রিয়া পেল হলস্টেন। তাহলে এভাবে ডেনমার্কের যুদ্ধ সমাপ্ত হলো এবং গ্যাস্টিনের সন্ধি মারফত এই ফয়সালাটা হলো। তাহলে এতক্ষণ পর্যন্ত ডেনমার্কের যুদ্ধ এটা আমরা আলোচনা করলাম। এবারে দেখো, বিসমার্ক তো খুব কূটকৌশলী। তাহলে তিনি চাইতেন যে কোনো মূল্যে হোক জার্মানিকে ঐক্যবদ্ধ করতে হবে। তাই কে কখন বন্ধু কে কখন শত্রু এটা দেখার দরকার হয় না। তাই আবার অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করলো। অস্ট্রিয়ার যুদ্ধ, তাহলে প্রথমে আলোচনা করলাম ডেনমার্কের যুদ্ধ, দ্বিতীয় নাম্বার হচ্ছে অস্ট্রিয়ার যুদ্ধ। তো এখানে কি হলো, অস্ট্রিয়াকে তো যুদ্ধ করতে হবে অস্ট্রিয়ার সঙ্গে। তাহলে অস্ট্রিয়া কি বললো, দেখো বিসমার্ক কি বলল, তুমি ওই যে গ্যাস্টিনের সন্ধি হয়েছিল ডেনমার্কের যুদ্ধে, ওই গ্যাস্টিনের সন্ধির শর্ত তুমি ভেঙেছ, সুতরাং তোমার সাথে যুদ্ধ করতে হবে। তাহলে এইভাবে অস্ট্রিয়াকে নির্বান্ধ প্রথমে করতে হবে। তাহলে কূটকৌশলী বিসমার্ক কী করলেন, রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করলেন, ফ্রান্সের সঙ্গে বন্ধুত্ব করলেন, আবার ইতালিকে বললেন যে দেখো তোমার ভেনিসিয়াটা কিন্তু অস্ট্রিয়ার দখলে আছে, যুদ্ধে যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করো তাহলে ওই অস্ট্রিয়ার কাছ থেকে ভেনিসিয়াটা নিয়ে তোমাকে দিয়ে দেব। ফ্রান্স রাজি হয়ে গেল। সুতরাং আমরা কি দেখলাম, রাশিয়া, ফ্রান্স এবং ইতালি রাশিয়ার পক্ষে চলে এলো। এরপরে 1866 খ্রিস্টাব্দে প্রাশিয়া মানে প্রাশিয়ার, এটা ভুলে গেলে চলবে না, প্রাশিয়া মানে হচ্ছে বিসমার্ক। প্রাশিয়া একটা দেশ আর বিসমার্ক একটা মানুষ। তাহলে প্রাশিয়া এরপরে কি করলো না, অস্ট্রিয়াকে আক্রমণ করলো 1866 সালে। এবং অস্ট্রিয়া কি হলো না, অস্ট্রিয়া যুদ্ধে হেরে গেল। এবং যুদ্ধে হেরে যাওয়ার পরে অস্ট্রিয়ার সঙ্গে একটা সন্ধি হলো।
সেটা হচ্ছে কি প্রাগের সন্ধি। আর অস্ট্রিয়ার সঙ্গে যে যুদ্ধটা হলো, এই যুদ্ধটার নাম হচ্ছে স্যাডোয়ার যুদ্ধ। স্যাডোয়ার যুদ্ধ। এই স্যাডোয়ার যুদ্ধটা হওয়ার পরে যে সন্ধিটা হলো সেটা হচ্ছে প্রাগের সন্ধি। অনেকে বলে, স্যার আপনি মনে রাখছেন কী করে? আমি বললাম, আমি খুব বোকা মানুষ, তাই বোকা বোকা করে মনে রাখি। আমার স্যাপ কথাটা ভালো মনে থাকে, তাই আমি এখান থেকে সে আর এখান থেকে পটাকে নিয়ে নিয়েছি, স্যাপ। তাহলে সে মানে হচ্ছে স্যাডোয়ার যুদ্ধ, আর মানে হচ্ছে প্রাগের সন্ধি। এইরকমভাবে আমি মনে রাখার চেষ্টা করি। তাহলে প্রাগের সন্ধি স্বাক্ষরিত হলো 1866-তে। ফলে কি হলো, এবং যুদ্ধের শর্ত অনুসারে রাইন নদীর যে উত্তর দিকের যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলো চলে এলো প্রাশিয়ার অধীনে। তার মানে প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির উত্তর অংশটা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেল। দেখো, তাহলে আমরা অস্ট্রিয়ার যুদ্ধ এটা আলোচনা করে দিলাম। এরপরে যে 3 নম্বরের যে যুদ্ধটা হয়েছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমি আগেই বলেছি, কে কখন বন্ধু কে কখন শত্রু এটা বোঝার কিন্তু উপায় নেই। এরপরে 3 নম্বরে আমরা দেখলাম যে বিসমার্ক ফ্রান্সের সঙ্গে যুদ্ধ করছে। তাহলে ফ্রান্সটাকে বলা হচ্ছে ফ্রাঙ্কো, আর প্রাশিয়াটাকে বলা হচ্ছে প্রাশীয়। তাহলে ফ্রাঙ্কো প্রাশীয় যুদ্ধ, এটাকে এই যে যুদ্ধটা হয়েছিল সেটাকে বলা হচ্ছে সেডানের যুদ্ধ, যেটা হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। তাহলে ফ্রাঙ্কো প্রাশীয় যুদ্ধ, তাহলে ফ্রান্সের সঙ্গে কিন্তু যুদ্ধটা করতে হবে, তা না হলে জার্মানির ঐক্য সাধন সম্পন্ন হবে না। কারণ জার্মানির ঐক্য আন্দোলনের পথে প্রধান বাধা ছিল অস্ট্রিয়া এবং ফ্রান্স। সুতরাং দুটোকেই সরাতে হবে। তাহলে রাশিয়াকে সাথে পেয়ে গেলেন। রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব নির্বান্ধব করার কাজটা কিন্তু কূটকৌশলী বিসমার্ক করছেন। রাশিয়াকে সঙ্গে পেয়ে গেলেন। আবার এই অস্ট্রিয়ার সঙ্গে একটু আগে যুদ্ধ করেছে, তোমরা দেখলে, ওই অস্ট্রিয়াকেও বন্ধু করে নিল বিসমার্ক কূটকৌশলের মাধ্যমে। তাহলে রাশিয়াকে পেয়ে গেল, অস্ট্রিয়াকে পেয়ে গেল, ইতালিকে পেয়ে গেল। এইভাবে ফ্রান্সকে নির্বান্ধব করে দিয়ে ফ্রান্সের সঙ্গে যুদ্ধ শুরু করলো। কিভাবে না, 1870 খ্রিস্টাব্দে 13ই জুলাই 1870 খ্রিস্টাব্দে 13 জুলাই এমস টেলিগ্রামকে কেন্দ্র করে যুদ্ধটা হলো। এমস টেলিগ্রাম। তাহলে দেখো, এখানে আরেকটা প্রশ্ন বেরিয়ে গেল, এমস টেলিগ্রামটা কি? আমি এইটা তোমাদেরকে একটু আলোচনা করব। এখন রাজাধিরাজ যারা, তারা তো মাঝে মাঝে বিশ্রাম নিতে যায়। তাহলে প্রাশিয়ার যে সম্রাট রাজা প্রথম উইলিয়াম, তিনি গেছেন এমস নামক স্থানে বিশ্রাম নিতে, বিশ্রাম করছেন। তাহলে সেখানে ফ্রান্সের একজন রাষ্ট্রদূত গেল, গিয়ে কি বলল না, দেখুন স্পেনটাকে যা পেরেছেন করেছেন, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে কথা দিতে হবে যে স্পেনের সিংহাসনে আপনার বংশের, অর্থাৎ হোহেনজোলার্ন বংশের কেউ কখনো সিংহাসনে বসবে না। মানে স্পেনটা যদি প্রাশিয়ার রাজবংশ বসে, তাহলে ফ্রান্সের নিরাপত্তা থাকবে না। ফ্রান্স খুব ভয় পেয়েছিল। কিন্তু প্রথম উইলিয়াম বললেন যে আমি তোমাকে এই ধরনের কোনো কথা দিতে পারবো না। তো প্রাশিয়া রাজার কথা শুনে এমস নামক স্থান থেকে ফিরে গেলেন ফ্রান্সের রাষ্ট্রদূত কাউন্ট বেনিদিতি। কাউন্ট
বেনেদিতি তিনি ফিরে গেলেন এবং তিনি ফিরে গিয়ে ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়নকে সমস্ত কিছু জানালেন, তৃতীয় নেপোলিয়নকে সমস্ত কিছু বললেন। এই পর্যন্ত ঠিক ছিল। এরপরে কি হলো না, যেহেতু সম্রাট এমস নামক একটা স্থানে বিশ্রাম নিচ্ছেন, তাহলে তার মনে হলো যে আমার তো প্রধানমন্ত্রী বিসমার্ক, তাকে বিষয়টা জানানো দরকার। তাহলে তিনি একটা টেলিগ্রাম করে, 2-4 লাইনের একটা টেলিগ্রাম করে তিনি বিসমার্ককে সমস্ত কিছু জানালেন যে এই ঘটনা ঘটেছিল, ফ্রান্সের রাষ্ট্রদূত আমার কাছে এসেছিল, আমি তাকে বললাম তোমাকে আমি কোনো কথা দিতে পারবো না। বিসমার্ক টেলিগ্রামটা হাতে পেয়েই কি করলেন না, ওই টেলিগ্রামের কিছুটা অংশ, 2-1টা শব্দকে বাদ দিয়ে পরের দিন খবরের কাগজে, মানে 13ই জুলাই ঘটনাটা ঘটেছে, পরের দিন মানে 14ই জুলাই, খবরের কাগজে এমনভাবে প্রকাশ করলেন যাতে মনে হলো, সমস্ত মানুষের মনে হলো যে ফরাসি রাষ্ট্রদূতকে প্রাশীয় রাজ প্রথম উইলিয়াম অপমান করেছেন। এবং এইটা খবরের কাগজে প্রকাশিত হয়ে যাওয়ার পরে ফ্রান্স খেপে গেল। তাহলে কেমনভাবে শব্দটা পরিবর্তন করলো দেখো, আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে বলি। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম দেওয়ালে দেওয়ালে বিভিন্ন পার্টি, বিভিন্ন রাজনৈতিক দল লিখত, এই তারপরে একটা চিহ্ন দিয়ে দিল, ইত্যাদি ইত্যাদি চিহ্ন, এই চিহ্নে ভোট দিন। আমরা সেই ছোট্টবেলা তো, তখন সেরকম তোমাদের মতো নিয়ন্ত্রণ আমাদের ছিল না, গার্ডিয়ানের, অভিভাবকদের। তো তখন আমরা কি করতাম, ওই একটা খড়ি মাটি থাকতো বা চকের মতো একটা জিনিস থাকতো, কিংবা মাটির দেওয়াল ছিল, তো আমরা একটু লিখে দিতাম, যখন রাজনৈতিক দলগুলো লিখে যেত এই চিহ্নে ভোট দিন, হ্যাঁ, তখন আমরা এখানে না কথা একটা যোগ করে দিতাম, এই চিহ্নে ভোট দিন না। তাহলে দেখো, একটা ওয়ার্ড আমি দিলাম, অথচ মানেটা কীরকম পরিবর্তন হয়ে গেল। তাহলে বিসমার্ক ঠিক এই ধরনের একটা কৌশলকে কাজে লাগালেন। এটাতে ফ্রান্স খেপে গিয়ে কি করলো না, ওই যে বলেছিলাম ফ্রাঙ্কো প্রাশীয় যুদ্ধ, এতে ফ্রান্স খেপে গিয়ে কি করলো, প্রাশিয়াকে আক্রমণ করলো 1870 খ্রিস্টাব্দে। যে যুদ্ধটা হলো সেই যুদ্ধটার নাম হচ্ছে সেডানের যুদ্ধ। এবং এই সেডানের যুদ্ধে কি হলো, ফ্রান্স হেরে গেল। ফ্রান্স হেরে গিয়ে কি করলো না, ফ্রাঙ্কফোর্টের সন্ধি করতে বাধ্য হলো। এবং এই ফ্রাঙ্কফোর্টের সন্ধির ফলে আলসাস লোরেন এবং মেটজ আলসাস লোরেন প্রাশিয়ার অন্তর্ভুক্ত হলো এবং প্রাশিয়া ঐক্য সাধনটা সম্পূর্ণ করে ফেলল। মেটজ এবং আলসাস লোরেন প্রাশিয়ার অন্তর্ভুক্ত হলো এবং প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির ঐক্য আন্দোলন সম্পন্ন হলো এবং ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট হলেন প্রথম উইলিয়াম। তাহলে এইভাবে দেখো
জার্মানির ঐক্য আন্দোলন সম্পূর্ণ হলো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করে দিলাম বিসমার্কের রক্ত ও লৌহনীতি, জার্মানির ঐক্য আন্দোলন এবং জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা। এর পরের দিন আমরা আলোচনা করব ইতালির ঐক্য আন্দোলন। তাহলে ক্লাস এ পর্যন্তই। তোমরা তৃতীয় সামেটিভ ইভ্যালিউশন টেস্ট সামনে, যেটা ভালো করে দাও কামনা রেখে আমি আমার ক্লাস শেষ করছি।